আকাশবাণী খবর পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ খবর। প্রধানমন্ত্রী আজ স্মার্ট ইন্ডিয়া হ্যাকাথন 2023-এর গ্র্যান্ড ফিনালেতে অংশগ্রহণকারীদের সঙ্গে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে আলাপচারিতায় অংশ নেবেন। সংসদের নিরাপত্তা লঙ্ঘনের ইস্যুতে হৈহট্টগোল ও উচ্ছৃঙ্খল আচরণের অভিযোগে 78 জন সাংসদকে সাসপেন্ড করা হয়েছে। চাল প্রক্রিয়াকরণ শিল্প সংক্রান্ত সংগঠন রাইস ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনসকে দেশে চালের খুচরো মূল্য দ্রুত কমানোর নির্দেশ দিয়েছে কেন্দ্র। রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে কোভিড-19 নিয়ে নজরদারি জোরদার করতে বলেছে কেন্দ্র। আবদেল ফাতাহ আল সিসি তৃতীয়বারের জন্য মিশরের রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন, শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী। দুবাইতে আজ আইপিএল ক্রিকেট 2024-এর নিলাম অনুষ্ঠিত হবে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ রাত 9:30টায় স্মার্ট ইন্ডিয়া হ্যাকাথন 2023-এর গ্র্যান্ড ফিনালেতে অংশগ্রহণকারীদের সঙ্গে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে আলাপচারিতায় অংশ নেবেন। এবছর 44,000 দলের কাছ থেকে 50,000-এরও বেশি ধারণা পাওয়া গেছে, যা প্রথমবারের তুলনায় 7 গুণ বেশি। অংশগ্রহণকারী দলগুলি 231টি সমস্যার সমাধান করবে। এর মধ্যে 176টি সফটওয়্যার সংক্রান্ত এবং 55টি হার্ডওয়্যার সংক্রান্ত। 25 জন কেন্দ্রীয় মন্ত্রী এবং রাজ্য সরকারগুলির 51টি বিভাগ এই সমস্যাগুলি তুলে ধরেছে। স্মার্ট ইন্ডিয়া হ্যাকাথন 2023-এর মোট পুরস্কার মূল্য 2 কোটি টাকারও বেশি। প্রতিটি সমস্যার সমাধানের জন্য নগদ 1 লক্ষ টাকা করে দেওয়া হবে। প্রধানমন্ত্রী বলেছেন, উন্নত ভারতের স্বপ্ন পূরণে মহিলা, যুব, কৃষক এবং দরিদ্র মানুষদের উন্নয়ন অপরিহার্য। বিকশিত ভারত সংকল্প যাত্রার মাধ্যমে সরকার প্রতিটি কল্যাণমূলক প্রকল্পের সুবিধা সমাজের সকল স্তরে পৌঁছে দেবার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। নিজের সংসদীয় এলাকা বারাণসীতে প্রায় 20,000 কোটি টাকার 37টি উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করে গতকাল তিনি ভাষণ দিচ্ছিলেন। এই উপলক্ষে এক সমাবেশে শ্রী মোদী বলেন, বিকশিত ভারত সংকল্প যাত্রা দেশের হাজার হাজার গ্রাম ও শহরে পৌঁছেছে। নবনির্মিত পণ্য করিডোরে বারাণসী নতুন দিল্লি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন, দোহরিঘাট মাও মেমু ট্রেন এবং একজোড়া দূরপাল্লার মালবাহী ট্রেনেরও সূচনা করেন তিনি। সংসদের নিরাপত্তা লঙ্ঘনের ইস্যুতে প্রতিবাদ জানাতে গিয়ে হট্টগোল ও উচ্ছৃঙ্খল আচরণের অভিযোগে 78 জন সাংসদকে সাসপেন্ড করা হয়েছে। এর মধ্যে আছেন লোকসভার 33 জন এবং রাজ্যসভার 45 জন সদস্য। এদের মধ্যে লোকসভার 30 এবং রাজ্যসভার 34 জন সাংসদ শীতকালীন অধিবেশনের বাকি সময়ের জন্য সাসপেন্ড হয়েছেন। এছাড়া লোকসভার আরও 3 বিরোধী সাংসদ এবং রাজ্যসভার 11 জনকে প্রিভিলেজ কমিটির রিপোর্ট না আসা পর্যন্ত সাময়িকভাবে সাসপেন্ড করা হয়েছে। গত সপ্তাহে একই অভিযোগে বিরোধী দলের 14 জন সাংসদকে সাসপেন্ড করা হয়। এদের মধ্যে ছিলেন 13 জন লোকসভার এবং রাজ্যসভার তৃণমূল কংগ্রেসের ডেরেক ওব্রায়ান। লোকসভার সাসপেন্ড হওয়া সদস্যদের মধ্যে আছেন কংগ্রেসের অধীর চৌধুরী ও গৌরব গগৈ, তৃণমূল কংগ্রেসের কল্যাণ ব্যানার্জি ও সৌগত রায়, ডিএমকে টি.আর. বালু, এ রাজা, দয়ানিধি মারান প্রমুখ। রাজ্যসভার সাসপেন্ড হওয়া সাংসদদের তালিকায় রয়েছেন তৃণমূল কংগ্রেসের সুখেন্দু শেখর রায়, কংগ্রেসের রণদীপ সিং সুরজেওয়ালা, সমাজবাদী পার্টির রামগোপাল যাদব, জেএমএম এর মহুয়া মাঝি প্রমুখ। সংসদে গতকাল পোস্ট অফিস বিল 2023 পাশ হয়েছে। বিলের সংস্থান অনুযায়ী ডাক পরিষেবার মহানির্দেশককে ভারতীয় ডাক ব্যবস্থার প্রধান হিসেবে নিযুক্ত করা হবে। পরিষেবার জন্য শুল্ক এবং ডাকটিকিট সরবরাহ সহ বিভিন্ন বিষয় নীতি প্রণয়নের ক্ষমতা মহানির্দেশকের থাকবে। রাষ্ট্রের নিরাপত্তা সহ নির্দিষ্ট কিছু কারণে ভারতীয় ডাক বিভাগের মাধ্যমে পাঠানো সামগ্রীর ওপর সরকার হস্তক্ষেপ করতে পারবে। জম্মু কাশ্মীর পুনর্গঠন সংক্রান্ত দ্বিতীয় সংশোধনী বিল এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির সরকার বিষয়ক সংশোধনী বিল 2023 সংসদে পাশ হয়েছে। রাজ্যসভায় গতকাল ধ্বনি ভোটে বিল দুটি পাশ হয়। লোকসভা আগেই এতে অনুমোদন দিয়েছিল। জম্মু কাশ্মীর পুনর্গঠন সংক্রান্ত বিলে বিধানসভার 33% আসন মহিলাদের জন্য সংরক্ষিত রাখতে চাওয়া হয়েছে। অন্যদিকে কেন্দ্রশাসিত অঞ্চলের সরকার সংক্রান্ত সংশোধনী বিলে পুদুচেরি বিধানসভার 33% আসন মহিলাদের জন্য সংরক্ষণের সংস্থান রয়েছে। কর্মচারী পেনশন প্রকল্পের আওতায় 2022-23 আর্থিক বছরে 50 লক্ষ পেনশনভোগী সদস্যকে 10,361 কোটি টাকারও বেশি দেওয়া হয়েছে। শ্রম ও কর্মসংস্থান দপ্তরের প্রতিমন্ত্রী রামেশ্বর তেলি গতকাল লোকসভায় এক লিখিত প্রশ্নের উত্তরে একথা জানান। কোনো রকম বাধা বিঘ্ন ছাড়া সুষ্ঠুভাবে যাতে পেনশন দেওয়া যায় সেজন্য সরকার বাজেট সহায়তা প্রদান করছে বলেও উল্লেখ করেন তিনি।
চাল প্রক্রিয়াকরণ শিল্প সংক্রান্ত সংগঠন রাইস ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনসকে দেশে চালের খুচরো মূল্য দ্রুত কমানোর নির্দেশ দিয়েছে কেন্দ্র। খাদ্য ও গণবণ্টন দপ্তরের সচিব সঞ্জীব চোপড়া গতকাল এই শিল্পের প্রতিনিধিদের সঙ্গে এক বৈঠকে মিলিত হন। বাসমতি নয় এমন চালের দাম নিয়ে তাদের আলোচনা হয়। চলতি খরিফ মৌসুমে ধানের ভালো ফলন, এফসিআই গোডাউনগুলিতে পর্যাপ্ত পরিমাণে চাল মজুদ ও বিদেশে রপ্তানি সংক্রান্ত একাধিক নিয়মবিধি থাকলেও বর্তমান সময়ে চালের দাম বাড়ছে। পাইকারি ও খুচরো ব্যবসায়ীরা যাতে অতিরিক্ত লাভ না করতে পারে সে বিষয়ে সচেষ্ট হয়ে কেন্দ্রীয় সরকার প্রয়োজনীয় নির্দেশিকা জারি করেছে। বৈঠকে এফসিআই চাল প্রক্রিয়াকরণ শিল্পের প্রতিনিধিদের জানায় তাদের গোডাউনগুলিতে ভালো গুণমানের পর্যাপ্ত পরিমাণে চাল মজুদ আছে। খোলা বাজারে বিক্রয় প্রকল্পের অধীনে 29 টাকা প্রতি কেজি দরে চাল ছাড়ার কথা বলেছে এফসিআই। উল্লেখ্য, কেন্দ্রীয় খাদ্য ও গণবণ্টন দপ্তর দেশে চালের মূল্য নিয়ন্ত্রণ ও পর্যালোচনা করে থাকে। প্রধানমন্ত্রী এই মাসের 31 তারিখ আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানের জন্য জনসাধারণের কাছে তাদের ধারণা এবং পরামর্শ জানানোর অনুরোধ জানিয়েছেন। মাসিক বেতার অনুষ্ঠানের এটি 108তম পর্ব। সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে প্রধানমন্ত্রী জানিয়েছেন, এবারের অন্যতম বিষয় হল ফিট ইন্ডিয়া, কারণ এই বিষয়টি যুব সম্প্রদায়ের হৃদয়ে রয়েছে। যুব সম্প্রদায় কীভাবে ভারতীয় ব্যায়াম কৌশলকে অনুসরণ করছে সে বিষয় এবং স্বাস্থ্যক্ষেত্রের উদ্ভাবনী স্টার্টআপ সম্পর্কে জনগণের কাছে পরামর্শ চেয়েছেন। জনসাধারণ নমো অ্যাপের হেলদি মি হেলদি ইন্ডিয়া বিভাগে ব্যাপারে মতামত জানাতে পারবেন। এছাড়াও মাইগভ ওপেন ফোরাম এবং টোল ফ্রি নম্বর 1800117800 নম্বরে মেসেজ রেকর্ড করেও মতামত জানাতে পারবেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। কেন্দ্র, রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে কোভিড-19 নিয়ে নজরদারি আবারও জোরদার করার পরামর্শ দিয়েছে। দেশে সম্প্রতি নতুন JN1 প্রজাতির সংক্রমণের প্রথম ঘটনা নজরে আসার পরেই এই পদক্ষেপ। কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব সুধাংশু পান্থ রাজ্যগুলিকে লেখা এক চিঠিতে বলেছেন, কেন্দ্র রাজ্য সমন্বয়ের কারণে দেশ সাফল্যের সঙ্গে কোভিড অতিমারির ভয়াবহ দিনগুলি কাটিয়ে উঠতে পেরেছে। কিন্তু এখন যখন আবার এই ভাইরাস রূপ বদল করে অন্য প্রজাতি হিসেবে আত্মপ্রকাশ করছে, তখন কোভিড পরিস্থিতির ওপর ক্রমাগত নজরদারি অত্যন্ত জরুরি। কেরালার মতো কয়েকটি রাজ্যে যে সম্প্রতি কোভিড সংক্রমণ কিছুটা বেড়েছে সে কথাও তিনি স্মরণ করিয়ে দেন। কেন্দ্রীয় কর্মী, জন অভিযোগ এবং পেনশন দপ্তরের প্রতিমন্ত্রী আজ নতুন দিল্লিতে সুশাসন সপ্তাহের সূচনা করবেন। 25শে ডিসেম্বর গুড গভর্নেন্স বা সুপ্রশাসন দিবস উদযাপিত হবে। মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ সরকারের ঊর্ধ্বতন আধিকারিক এবং ভারত সরকারের সচিবরা সপ্তাহব্যাপী এই অনুষ্ঠানে অংশ নেবেন। কেন্দ্রীয় ভূবিজ্ঞান মন্ত্রী কিরেন রিজিজু গতকাল নতুন দিল্লিতে মন্ত্রকের সদর দপ্তর থেকে উত্তর মেরুতে ভারতের প্রথম শীতকালীন বৈজ্ঞানিক অভিযানের সূচনা করেছেন। এর আওতায় মার্চ মাস পর্যন্ত ওই অঞ্চলের জলবায়ু পরিবর্তন, আবহাওয়া, সমুদ্র এবং মহাসাগরের গতিবিধি, বাস্তুতন্ত্রের অভিযোজন ইত্যাদি বিষয়ে বিজ্ঞানীরা পর্যবেক্ষণ করবেন। অনুষ্ঠানে শ্রী রিজিজু বলেন, দেশে বিজ্ঞান বিষয়ে দক্ষতা প্রসারিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। 2047 সালের মধ্যে ভারতকে একটি উন্নত দেশ হিসেবে গড়ে তোলার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বপ্ন পূরণে বৈজ্ঞানিক গবেষণা এবং আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধিতে নিরন্তর কাজ চলছে। ভারতের শিল্প করিডর উন্নয়নের জন্য ভারত সরকার ও এশিয়া উন্নয়ন ব্যাংক ADB $25 মিলিয়ন একটি নীতিভিত্তিক ঋণ চুক্তি স্বাক্ষর করেছে। ম্যানুফ্যাকচারিং ক্ষেত্রকে আরও উন্নত করা, দেশে সরবরাহ শৃঙ্খল চাঙ্গা করা, আঞ্চলিক ও আন্তর্জাতিক মান শৃঙ্খলের সঙ্গে সংযোগ স্থাপন এবং কর্মসংস্থানে এই চুক্তি সাহায্য করবে বলে মনে করা হচ্ছে। নবম দফার বাণিজ্যিক কয়লা খনির নিলাম আগামীকাল অনুষ্ঠিত হবে। এই পর্যায়ে 26টি খনি নিলামে উঠবে। মন্ত্রক জানিয়েছে, সুস্থ প্রতিযোগিতা, দক্ষতা উদ্ভাবন এবং সুস্থায়ী উন্নয়নে এই নিলাম প্রক্রিয়া সহায়ক হবে। কয়লা খনিগুলির কাজকে স্বীকৃতি দিতে মন্ত্রক এদিন স্টার রেটিং অ্যাওয়ার্ড অনুষ্ঠানেরও আয়োজন করবে। 7টি মানদণ্ডের বিচারে কয়লা খনিগুলিকে রেটিং দেওয়া হবে। আবদেল ফাতাহ আল সিসি তৃতীয়বারের জন্য মিশরের রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন। প্রাক্তন এই সামরিক প্রধান 89.6% ভোট পেয়ে 6 বছরের জন্য তার কার্যভার গ্রহণ করছেন। রাজনৈতিক বিশ্লেষকরা জানিয়েছেন, মিশরের দুর্বল অর্থনীতি ও গাজার বর্তমান যুদ্ধ পরিস্থিতিতে আল সিসির মুখ্য কাজ হবে দেশের মুদ্রাস্ফীতিকে নিয়ন্ত্রণে আনা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আবদেল ফাতাহ আল সিসিকে পুনরায় মিশরের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় শুভেচ্ছা জানিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় এক বার্তায় শ্রী মোদী বলেন, ভারত ও মিশরের কৌশলগত অংশীদারিত্ব আরও জোরদার করতে আল সিসির সঙ্গে কাজ করার জন্য তিনি উন্মুখ হয়ে রয়েছেন। প্রধানমন্ত্রী করোনা আক্রান্ত জার্মান চ্যান্সেলর ওলাফ শোলজের দ্রুত আরোগ্য প্রার্থনা করেছেন। সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে শ্রীমতী তাঁর সুস্থতা কামনা করেন। গিনির রাজধানী কোনাক্রিতে মূল জ্বালানি সরবরাহকারী ডিপোতে বিস্ফোরণে অন্তত 11 জনের মৃত্যু হয়েছে, আহত 80 জনেরও বেশি। রবিবার মধ্যরাতের পর জোরালো বিস্ফোরণে ওই পেট্রোলিয়াম কোম্পানির ডিপো কেঁপে ওঠে, দ্রুত গতিতে আগুন ছড়িয়ে পড়ে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দুবাইতে আজ IPL ক্রিকেট 2024-এর নিলাম অনুষ্ঠিত হবে। IPL-এর 10টি ফ্র্যাঞ্চাইজির ম্যানেজমেন্ট নিলামে
যোগ দেবেন। ভারতীয় সময় দুপুর 1টায় নিলাম শুরু হবে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী আজ স্মার্ট ইন্ডিয়া হ্যাকাথন 2023-এর গ্র্যান্ড ফিনালেতে অংশগ্রহণকারীদের সঙ্গে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে আলাপচারিতায় অংশ নেবেন। আবদেল ফাতাহ আল সিসি তৃতীয়বারের জন্য মিশরের রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন। খবর শেষ হলো।